সবাই কন্টিনিউ করো। জি স্যার। কন্টিনিউ, ওকে। তাহলে আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যে ফান্ডামেন্টাল ইস্যুস গুলো দেখলাম, গোল, ফান্ডামেন্টালস ইস্যুস, অনেক কিছু দেখলাম। আমরা এখন সার্চ শুরু করি। সার্চ হলো আরেকটি মানে ফান্ডামেন্টাল টেকনিক অফ এআই। আমরা এর আগের দিন মনে হয় কোন এক ক্লাসে বলেছিলাম যে সার্চের কি প্রয়োজনীয়তা। সার্চ হলো সবচাইতে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক, ফান্ডামেন্টাল টেকনিক অফ এআই, বিকজ যে কোনো ইন্টেলিজেন্ট ডিভাইস বলি বা ইন্টেলিজেন্ট মানুষ বলি, সে কতখানি বুদ্ধিমান, ঠিক আছে? মানে এর কোনো বিকল্প নেই। মানে যে কোনো ইন্টেলিজেন্ট বিহেভিয়ারের প্রথম শর্তই হলো যে সে সার্চ করতে পারে কিনা। আমরা যেমন ধরো এখানে ক্লাসে তোমাদের কে আছে র্যান্ডমলি জিজ্ঞেস করি, যেমন ফজলে রাব্বি। ফজলে রাব্বি, তোমার বাড়ি কোথায়? ফজলে রাব্বি, মিস্টার ফজলে রাব্বি, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, আমার মাইক একটু প্রবলেম করছিল স্যার, আবার একটু কোশ্চেনটা করবেন স্যার? হ্যাঁ, তোমার তোমার বাসা কোন জায়গায়, বাড়ি কোথায়? স্যার আমার দেশের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলায়, আর আমি এখন আছি হচ্ছে ঢাকায় শেওড়াপাড়াতে। তুমি ঢাকার শেরোপাড়াতে আছো, ভেরি গুড। তোমরা কয় ভাই বোন? স্যার আমরা হচ্ছে দুই ভাই বোন, আমার একটা ছোট বোন আছে। ওকে, তোমার বাবা কি করে? আব্বু আগে হচ্ছে বিদেশে ছিল, এখন বাড়িতে আছে। ওকে, এনাফ। তাহলে দেখো, আমি ওকে ফজলে রাব্বিকে প্রশ্ন করছি। ফজলে রাব্বি কিন্তু সার্চ করে করে তার ব্রেনে যেসব ইনফরমেশন জমা আছে সেখান থেকে কিন্তু অ্যান্সার দিচ্ছে। আমি যদি আরো কোশ্চেন করি, ফজলে রাব্বিকে একটু চিন্তা করতে হবে। আমি তো বলি ফজলে রাব্বি তোমার মামার বাসায় কোথায়, ফজলে রাব্বি তোমার মামা কি করে, ফজলে রাব্বি কিন্তু কয়েক সেকেন্ড টাইম নেবে একটু চিন্তা করে বা তার ব্রেন থেকে সার্চ করে অ্যান্সারটা দিতে, ঠিক আছে? সো যে কোনো ইন্টেলিজেন্ট ইন্টারাকশন, যে কোনো ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, এভরিথিং অ্যাকচুয়ালি শুরুটা হয় সার্চ দিয়ে। এবং আমাদের জীবনের মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু এই খোঁজাখুঁজি বা সার্চের মধ্যে থাকবো। কোন স্কুলে পড়লে আমরা ভালো করবো, কোন ইউনিভার্সিটিতে পড়লে আমরা আমাদের ভালো হবে, কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টে পড়লে, মানে এগুলো কিন্তু সব সার্চিং ইস্যুস। কোথায় চাকরি বা জব পেলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আমরা কোথায় যারা সিঙ্গেল আছো তারা হয়তো বিয়ে করার জন্য পাত্রী খুঁজবা, ঠিক আছে? যারা বেকার আছো তারা চাকরি খুঁজবা। মানে সার্চ তোমার সাথে লেগেই থাকবে, ঠিক আছে? কি করলে একটু ভালো লাগবে, কি করলে একটু সময়টা ভালো কাটবে, মানে এরকম সার্চ। বা কি খাইলে, এখন কি খাইতে ইচ্ছা করছে সেটা কোথায় পাওয়া যায়, মানে সার্চের কোনো শেষ নাই, ঠিক আছে? মিলিয়নস অফ টাস্ক অফ সার্চ তোমাদের ডেইলি লাইফে। সো সার্চ হলো এই জন্য একটা ফান্ডামেন্টাল টেকনিক। যে কোনো ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান মানুষ বলি, বুদ্ধিমান যন্ত্র বলি, বুদ্ধিমান সিস্টেম বলি, আমাদের গুগল, আমরা গুগলে যে কোনো জিনিস সার্চ করার ক্যাপাবিলিটি আছে। আমি একটা বললাম যেটা কি, সে খুঁজে বের করলো এবং তাকে আমরা খুব বাহবা দিলাম, হ্যাঁ ইটস ভেরি গুড অ্যান্ড ভেরি হেল্পফুল, তাই না? যে খুঁজতে পারে, যে দ্রুত খুঁজতে পারে, তাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। তো সার্চ হলো এই জন্য একটা ফান্ডামেন্টাল টেকনিক অফ এআই। তো সেই সার্চ আবার দুই প্রকার এখানে মানে আমরা বলছি, একটা হলো ইনফর্ম সার্চ আর একটা হলো আনইনফর্ম সার্চ। আনইনফর্মড কে আমরা আমরা ব্লাইন্ড সার্চও বলতে পারি, অন্ধের মতো খুঁজে। কিছু কিছু খোঁজা থাকে যেটা হলো টোটালি ব্লাইন্ড, আনইনফর্মড, যে অন্ধের মতো আমরা খুঁজি, আমরা জানি না আজ থেকে 10 বছর পরে আমাদের জীবনে কি হতে পারে। হ্যাঁ, এরকম একটা ইভেন্ট খোঁজা। আমি যদি তুমি এখন যারা সিঙ্গেল আছে এখন যদি বলি যে তোমাদের কোথায় বিয়ে হতে পারে, তোমাকে খুঁজে কি পাবা? পাবা না, কারণ টোটালি ব্লাইন্ড, এটা উই ডোন্ট নো। বা যাদের একটু হিন্টস আছে, ইনফর্ম, ধরো তুমি কাউকে পছন্দ করো, ঠিক আছে, তার সাথে তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। সো এটা হলো সামথিং ইনফর্ম, মানে কিছু তুমি জানো, বাট এটা ঘটনা ঘটতেও পারে বা নাও পারে। অর্থাৎ আনইনফর্মড মানে হলো টোটালি ব্লাইন্ড অবস্থা, আমরা যখন কোনো কিছু খুঁজতে যাই উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি ক্লু, দ্যাট ইজ আনইনফর্মড অর ব্লাইন্ড সার্চ। আর ইনফর্মড সার্চ হলো যে সাম ইনফরমেশন উই হ্যাভ and we need to explore more and then we'll find our desired one. This is called informed search. এরকম এক্সাম্পল আমাদের জীবনে বহু আছে, বহু এক্সাম্পল আছে। আমরা যেমন অনেক সময় গুগল ম্যাপে সার্চ করি যেখানে ঢাকা থেকে চিটাগাং যাবো কিভাবে, আমরা জানি যে ঢাকা থেকে চিটাগাং এর ডিস্টেন্স হলো সে 300 কিলোমিটার এবং এতে সময় লাগে ধরো 6 ঘন্টা বা 7 ঘন্টা।
এতটুকু ইনফরমেশন আমাদের আছে, এন্ড দেন গুগল ম্যাপে সার্চ করি যে কোন রুটটা ভালো, আমরা কিন্তু এই আমাদের প্রিভিয়াস নলেজ থেকে কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো বা আমরা ডিসিশন নিতে পারবো যে কোন রুটটা আমাদের জন্য বেটার হবে, অনেকভাবে যাওয়া যায় এটা হবে, তাই না? দ্যাট মিনস উই হ্যাভ অলরেডি সাম ইনফরমেশন এন্ড দেন ইউজিং দ্যাট ইনফরমেশন উই ক্যান ফাইন্ড মোর গুড ওয়ান। ঠিক আছে, সো ইনফর্ম সার্চকে আরেকটা নাম দেওয়া যায়, সেটি হলো হিউরিস্টিক ইনফরমেশন বা হিউরিস্টিক সার্চ। এখানে এটা নাই, বাট আমরা যখন সার্চ নিয়ে যখন পড়াশোনা করব আমাদের আলাদা চ্যাপ্টার আছে, ইনফর্ম সার্চের একটা আলাদা চ্যাপ্টার আছে, আনইনফর্ম সার্চের একটা আলাদা চ্যাপ্টার আছে। সেখানে আমরা আরো ডিটেলস পড়বো যে ইনফর্ম সার্চ কি করে, আনইনফর্ম সার্চ কিভাবে কাজ করে। ওকে, নাও সেকেন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো নলেজ অফ ইন এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেকেন্ড মোস্ট নলেজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সার্চ যেমন ইম্পর্টেন্ট আমরা দেখলাম, নলেজটা ইম্পর্টেন্ট। জ্ঞান যদি না থাকে তাকে কি আমরা জ্ঞানী বলি? বলি না। বা কোনো একটা জ্ঞান যদি না থাকে তাকে আমরা কখনো ইন্টেলিজেন্টও বলি না। So that's all are very important. So knowledge definition আমরা এর আগে ক্লাসে দিয়েছি। নলেজ মানে কি? যে সাম ফ্যাক্ট, সাম প্রিন্সিপল, সাম কাস্টমস, ঠিক আছে, এগুলো ফলো করা বা এগুলো জানা, বা সাম প্রসিডিউরাল নলেজ আছে। আচ্ছা, আমরা এখন দেখবো যে নলেজ কয় প্রকার। নলেজ দুই প্রকার, একটা হলো ডিক্লারেটিভ নলেজ আর একটা হলো প্রসিডিউরাল নলেজ। মানে আমরা যে জ্ঞানের কথা বলছি সেটা দুই রকম, ডিক্লারেটিভ আর একটা হলো প্রসিডিউরাল। ডিক্লারেটিভ মানে হলো যে সে বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। সো এগুলো ডিক্লারেটিভ, একটাই প্রশ্ন একটাই অ্যান্সার, মানে এগুলো সাম ফ্যাক্টয়েড কোশ্চেন্স বা ফ্যাক্ট, সাম ইনফরমেশন অনলি, নাথিং এলস। আর প্রসিডিউরাল মানে হলো the procedural knowledge deals with how, মানে একটা ঘটনা কিভাবে ঘটবে সেই পদ্ধতিটা জানা, এন্ড তারপরে সে পদ্ধতি ব্যবহার করে ওই রিলেটেড আরো অনেক প্রবলেম সলভ করে। কি হলো প্রসিডিউরাল নলেজ? তোমাকে ছোটবেলায় শেখানো হয়েছে অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা ব্যবহার করে তুমি তার পরবর্তী লাইফে বা পরবর্তী সময় তুমি অনেক প্রবলেম সলভ করেছো। সো দিস ইজ কল্ড প্রসিডিউরাল নলেজ। সো তাহলে নলেজ কয় প্রকার আমি বললাম? দুই প্রকার। একটা ডিক্লারেটিভ আর একটা হলো প্রসিডিউরাল। ওকে, ডিক্লারেটিভ হলো সাম ফ্যাক্ট, সাম অনলি ডিলস উইথ ফ্যাক্ট, নাথিং এলস। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? এটা জানাও কিন্তু একটা নলেজ। যদি বলা হয় যে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, মোটামুটি সবাই জানো, বাইডেন। সো এটা কিন্তু ছোট বাচ্চা ছেলেরা জানবে না, বা অনেক বোকাশোকা মানুষ জানবে না। বা আরো যদি কমপ্লিকেটেড কোশ্চেন বলি যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট একজন মহিলা, একজন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একজন মহিলা, ওর নাম কি বলো? আমেরিকার নতুন যে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একজন একজন মহিলা, এবং উনি জন্মসূত্রে ভারতীয়, ওনার নাম কি? স্যার কমলা হ্যারিসন। কামেলা হ্যারিস বা কমেলা হ্যারিসন ও কমপ্লিটলি বলে। তাহলে এটা কিন্তু দেখো তোমাদের ক্লাসে সবাই জানে না, দু একজন জানে। সো এটাও কিন্তু একটা নলেজ এবং এটা ডিক্লারেটিভ নলেজ। ঠিক আছে। আর প্রসিডিউরাল, এখন যদি তোমাকে বলি তুমি সি ল্যাঙ্গুয়েজ জানো, তুমি জাভা জানো? অনেকে হয়তো বলবা যে হ্যাঁ জানি। তুমি কি পাইথন জানো? পাইথন কিভাবে কোড করে? অনেকে জানো আবার অনেকে জানো না। এখন এগুলো হলো প্রসিডিউরাল নলেজ, যে একটা জিনিস শিখেছো, বা অ্যাটলিস্ট প্রোগ্রামিংটা, কম্পিউটার প্রোগ্রামিং এর বেসিক তোমাদের আইডিয়া আছে। এখন তোমরা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে বা এনভায়রনমেন্টে তোমরা শিখতে চাইলে শিখতে পারবা। এগুলো হলো প্রসিডিউরাল নলেজ। স্যার প্রসিডিউরাল কি তাহলে স্যার গাণিতিক সমস্যাগুলির মধ্যে পড়ে? নট অনলি গাণিতিক, এটা অনেক পরে। ধরো তুমি একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, তুমি একটা, তোমাকে ধরো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হলো, কোরিয়ান অ্যালফাবেট, কোরিয়ান নাম্বার সিস্টেম এরকম শেখানো হলো, কোরিয়ান বেসিক ওয়ার্ড শেখানো হলো, এবং ওইখান থেকে তুমি ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারবে। এটাও একটা প্রসিডিউরাল নলেজ। শুধু গাণিতিক প্রবলেম না, একটা পদ্ধতি জানা, একটা অ্যালগোরিদম জানা, যে একটা এইভাবে কাজ করে বা এইভাবে জিনিসটা হয়। অর্থাৎ স্যার ডিক্লারেটিভ যেটা হচ্ছে যে মোটামুটি সবাই জানে বা বলতে পারবে সেই সব নলেজ গুলা। না না না, সবাই জানে বলতে পারবে এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে একটা কমন জিনিস শেখানো হয় এবং সেই জিনিসটা ব্যবহার করে তুমি অন্যান্য জিনিস সলভ করতে পারো কিনা, সেটা হলো প্রসিডিউরাল নলেজ। একটা ঘটনা কিভাবে ঘটে সেই ভিতরের কাহিনীটা জানাটা হলো প্রসিডিউরাল নলেজ। ঠিক আছে। জি স্যার।
যেমন 2+2 = 4, তোমরা অ্যান্সার দিচ্ছ, এটাকে অনেক সময় ভাবছো যে এটা ডিক্লারেটিভ, এটা তো ফ্যাক্ট 2+, কিন্তু 2+2 = 4 কেন হলো, কিভাবে ঘটলো, এই যে ম্যাথামেটিক্স, এটা তোমাকে জানতে হবে, এটা হলো প্রসিডিউরাল নলেজ। তারপর আরেকটা ইম্পর্টেন্ট থিংস হলো প্ল্যানিং। প্ল্যানিং হলো যখন তোমার সার্চ মানে তোমার ক্যাপাবল, তুমি তুমি নলেজ আছে তোমার, দেন ইউ ক্যান মেক সাম প্ল্যান টু সলভ সাম আনসার্টেন প্রবলেম। ঠিক আছে, তোমার জীবনের অনেক বিষয়ে অনেক প্ল্যান থাকে, তাই না? এখানে সার্চিং ইস্যুস, সার্চ যুক্ত থাকবে প্লাস নলেজও যুক্ত থাকবে। ধরো তুমি স্কুল যখন এসএসসি পাস করলে তখন থেকে তুমি প্ল্যান করছো তুমি একটা ইঞ্জিনিয়ার হবো, সো ইটস এ লং টার্ম প্ল্যান। এখন এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য তুমি কি কি করবা, তুমি হয় কোনো সরাসরি তখনই কোনো পলিটেকনিকে পড়তে হবে অথবা কোনো কলেজে পড়তে হবে, তারপরে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়তে হবে, এগুলো হলো প্ল্যানিং। বা তুমি তোমার ধরো একটা টার্গেটেড সেক্টর আছে যেখানে তুমি চাকরি করতে চাও, সো সেই জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, সো এটাও একটা প্ল্যানিং এর অংশ পড়ে। প্ল্যানিং কিন্তু যে কেউ করতে পারে না, যার ভিতরে ইন্টেলিজেন্স আছে সেই প্ল্যানিং করতে পারে। লার্নিং, লার্নিং তো আমাদের একটা ডেইলি লাইফের একটা কাজ। ডেইলি বলতে যারা বুদ্ধিমান, যারা ইন্টেলিজেন্স যাদের আছে তারা কিন্তু প্রতি মুহূর্তে লার্ন করে, ইনক্রিমেন্টাল লার্নিং। ঠিক আছে, এবং লার্ন করে এবং তোমাকে হেল্প করে। যেমন ধরো গুগল, একটা প্রথম তুমি নতুন কম্পিউটার কিনলা এবং প্রথম একটা গুগল অ্যাকাউন্ট তুমি খুললা, জিমেইল অ্যাকাউন্ট, এবং সেটা ইউজ করে তুমি বিভিন্ন জিনিস সার্চ করা শুরু করলাম। তুমি যখন যেটা প্রয়োজন ইউটিউবে নাটক দেখো বা ইউটিউবে কোনো একটা জিনিস দেখো, এভাবে 1 মাস 2 মাস করতে করতে তোমার সম্পর্কে ওই জিমেলের অ্যাকাউন্টের যে মালিক, তার প্যাটার্ন সম্পর্কে গুগলের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। কারণ সে ধীরে ধীরে তোমার প্যাটার্ন সে লার্ন করেছে এবং তোমাকে সে তোমার পছন্দ অনুযায়ী সে মানে সাজেস্ট করে, রেকমেন্ড করে, তাই না? এরকম এরকম তোমার যে একজন ভালো বন্ধু, তোমার সাথে প্রথম দিনের পরিচয়, বাট এরকম 5-10 বছর পর আস্তে আস্তে বন্ধু তেমন হবে যে তোমার সম্পর্কে তোমার বন্ধু অনেক কিছু জানে। সো এটা হলো লার্নিং হয়েছে, লার্ন হয়েছে তোমার সম্পর্কে। ওকে, সো তারপরে হলো আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইন্টারাক্টিং উইথ দ্য এনভায়রনমেন্ট। একজন একজনকে আমি আসলে বুদ্ধিমান ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ না সে তার পরিবেশের সাথে ইন্টারাক্ট করতে পারে। পরিবেশের সাথে যতক্ষণ সে ইন্টারাক্ট করতে পারবে না ততক্ষণ আমি তাকে বুদ্ধিমান প্রাণী বলবো না। ঠিক আছে, তুমি একজন বুদ্ধিমান বলে কিন্তু তুমি সোসাইটিতে, সমাজে তুমি চলাফেরা করতে পারো, ইন্টারাক্ট করতে পারো। কোনো জিনিস খুঁজে না পেলে তুমি তাকে জিজ্ঞাসা করো আরেকজন পার্সনকে যে ভাই অমুক জায়গায় কোথায় অমুক কি ভালো কি, এরকম প্রচুর ইন্টারাকশন করতে হয়। তোমাদের জীবনে টিকে থাকতে গেলে তো মানুষের সাথে, মানুষের বা পরিবেশের সাথে যদি ইন্টারাক্ট না থাকে, যেমন ধরো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, তোমার তোমার সেন্স, তুমি তোমার হিউম্যান বডি দিয়ে তুমি সেন্স করছো, ইন্টারাক্ট করতেছো, আজকে প্রচন্ড ঠান্ডা তাই আমাকে আজকে গরম কাপড় পরতে হবে। এটাও এক ধরনের ইন্টারাকশন। তো প্রতি মুহূর্তে একজন ইন্টেলিজেন্ট ডিভাইস বা ইন্টেলিজেন্ট মানুষ পরিবেশের সাথে বিভিন্ন ভাবে ইন্টারাক্ট করে, যোগাযোগ রক্ষা করে, যোগাযোগ। এখানে কিছু বলছে যে আমরা যোগাযোগ বিভিন্ন সেন্সর ইনপুট দিয়ে আমরা যোগাযোগ করি। সেন্সর, সেন্সর আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, ভিশন মানে দেখা, চোখে দেখা, শব্দ শোনা, ঠিক আছে, তারপরে কথার মাধ্যমে আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ, স্পিচ, টেক্সট, তারপরে গ্রাফিক্স, ইমেজ, এভরিথিং আমরা বিভিন্ন ভাবে অ্যাকচুয়ালি পরিবেশের সাথে ইন্টারাক্ট করি। ওকে, হিস্টোরি অফ এআই, এটা তোমরা একটু হিস্টোরিটা দেখবে নিজে, কারণ কম্পিউটার যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেদিন থেকেই সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা চিন্তা করেছে তাহলে এই একটা মেশিন, এই মেশিন যদি চিন্তা করতে পারতো বা মেশিন যদি চিন্তাশীল হতো মানুষের মতো তাহলে আমাদের কতই না ভালো হতো। তো তখন থেকে কিন্তু এটা মাথায় আসে। অ্যালান টিউরিং কিন্তু উনি প্রথম মেশিন অলসো ক্যান থিঙ্ক এই জিনিসটা কিন্তু উনি আবিষ্কার, মানে আই মিন প্রুফ করেন। অ্যালান টিউরিং এর তো নাম শুনছে, ম্যাথমেটিশিয়ান, গত ক্লাসে ওনাকে নিয়ে আলোচনা করেছিলাম, অ্যালান টিউরিং। জি স্যার, বলছিলেন স্যার। জি স্যার, একটা মুভির কথা বলেছিলেন, মুভিটা হ্যাঁ, বলেছি। ইমিটেশন, এবং ওনাকে নিয়ে পত্রিকায় সেদিন কালকে না কোথায় দেখলাম, ইয়ার্কি.com একটা ওয়েবসাইট, এখানে ওরা অ্যালান টিউরিং এর জীবন ছোট্ট করে লিখেছে যে ইনি প্রায় 1 লক্ষ মানুষের জীবন রক্ষা করেছে এবং একই সাথে
সে একটা ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করে সেই মেশিনের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করেছে। অর্থাৎ জার্মানিদের ইনিগমা কম্পিউটারের কোড ডিকোড করতে পেরেছে। উনি প্রথমে দেখায় যে অ্যাকচুয়ালি মেশিনও চিন্তা করতে পারে। তোমরা এটা দেখবে, আমি স্টোরিটা আসলে স্কিপ করছি, ইউ ক্যান রিড ইট বাই yourself. ওকে, এখন কিছু অ্যাপ্লিকেশনে আমি আসি। অলরেডি অ্যাপ্লিকেশনস আমরা অনেক ডিসকাস করেছি এআই। আমরা এখন ডেইলি লাইফে এআই প্রচুর অ্যাপ্লিকেশনস আমরা দেখি এবং এই নিয়ে প্রচুর রিসার্চ হয়। এখন তো যে কোনো কনফারেন্স বলি, জার্নাল বলি, কম্পিউটার সায়েন্স রিলেটেড বিভিন্ন কনফারেন্স, জার্নাল, সব জায়গাতে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এত ব্যাপক হয়ে গেছে এখন, কারণ মানুষের ডেইলি লাইফে এটা প্রচুর অ্যাপ্লিকেশন। এখন আমরা যেসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেখানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, গুগলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। মানে এখন আমরা মানুষের চিন্তার সাথে সাথে মেশিনের পারফরমেন্স বা মেশিনের ইন্টেলিজেন্সও আমরা এখন মানে দেখছি বা হেল্প নিচ্ছি বা আমরা ইউটিলাইজ করছি, ব্যবহার করছি। এখানে স্পেসিফিক কিছু এক্সাম্পলের কথা বলা আছে, যেমন অটোনমাস রোভার, অর্থাৎ আমরা আমাদের যেখানে মানুষ যায়নি শুধু রোবট পাঠিয়েছি আমরা, যেমন মঙ্গল গ্রহে, মার্সে আমরা রোবট পাঠিয়েছি। সেই রোবট অবশ্যই খুবই হাই মানে কাটিং এজ টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে যুক্ত করা আছে এবং সে অনেক কিছু মানে মানুষের মানে ওইখানকার ছবি তুলছে এবং মানুষকে পাঠাচ্ছে এবং অনেক রকম ডিসিশন নিচ্ছে। ঠিক আছে, এগুলো কারণ ওখানে তো মানুষের কন্ট্রোল নাই, মানুষ দূর থেকে কন্ট্রোল করছে, কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে এবং সেই অনুযায়ী সে ওখানে বিভিন্ন রকম ডাটা প্রসেস করছে, ডাটা প্রসেস করে সেখান থেকে ডেটা বা এখানে পাঠাচ্ছে। টেলিস্কোপ স্ক্যাজুয়ালিং, টেলিস্কোপ আমরা আমার পৃথিবী থেকে আমাদের মহাবিশ্ব যে কত বড়, আমাদের অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ ইভেন আইডিয়া। আমরা পৃথিবীর মানে এই মহাবিশ্বের এই টোটাল ইউনিভার্সের আমরা ছোট্ট একটা গ্রহে বাস করি এবং আমাদের মহাবিশ্ব কত বড় এটা আমাদের আসলে মাথায় কুলবে না বা আমাদের আইডিয়াতে আসবে না। যেমন ধরো একটা 100 তলা বিল্ডিং, একটা 100 স্টোরি বিল্ডিং, 100 তলা বিল্ডিং এর নিচে যদি ছোট্ট একটা পিঁপড়া দাঁড়ায় থাকে, ধরো 1 মিটার দূরে বা 2 মিটার বা 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, পিঁপড়া কি দেখবে? পিঁপড়া কিছু বুঝবে যে এটা কত বড় বিল্ডিং? 100 মানে মানে 100 তলার একটা বিল্ডিং, 10 মিটার দূর থেকে কি পিঁপড়া কিছু দেখতে পাবে? বিল্ডিং এর অবয়ব সম্পর্কে কোনো ধারণা হবে? হবে না। একইভাবে আমরা যখন কোনো টেলিস্কোপ দিয়ে কোনো এই পৃথিবীর বা এই সৌরজগতের থেকে যদি মিলিয়নস টাইমস বড় কোনো জিনিস দেখতে চাই, তাহলে দেখতে পাবো ঠিকঠাক মতো? এত দূরে আছে পৃথিবী থেকে, ধরো পৃথিবীর থেকেও মিলিয়নস টাইমস বড় কোনো গ্রহ বা সৌরজগৎ বা কোনো কিছু নক্ষত্র, আবার সেটি আবার পৃথিবী থেকে ধরো লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তাহলে সেই সব জিনিস দেখতে গেলে আমাকে তো আর সাধারণ চোখ দিয়ে তো সম্ভব না বা এমনি নর্মাল দূরবীন দিয়ে এগুলো সম্ভব না। তখন আমাদের দরকার হাইটেক কোনো টেলিস্কোপ, যেমন ধরো হাবল টেলিস্কোপ। এখন আরো অনেক উন্নত প্রযুক্তির টেলিস্কোপ আছে। এই টেলিস্কোপ গুলো কি শুধু একবার দেখে ছবি তুলে ফেলো এরকম না, কি এরকম হয়? এরকম না, এরা বছরের পর বছর প্রতিটা সেকেন্ড ক্যালকুলেট করে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সব ক্যামেরা মানে টেলিস্কোপ ফিট করা থাকে, তাদের কম্বাইনলি এফোর্ট দিয়ে কয়েক বছর ধরে ধরে একটা একটা কমপ্লিট একটা নক্ষত্রের ছবি তোলা হয়। কারণ পৃথিবী মুভমেন্ট করছে, সৌরজগৎ মুভমেন্ট করছে, ওই নক্ষত্র মুভমেন্ট করছে। তাহলে তো এটা তো একবার ছবি তোলা সম্ভব না। সুতরাং আমাদের হিসাব নিকাশ করে বিভিন্ন ম্যাথমেটিক্স করে কখন কতটুকু দেখা যেতে পারে ততটুকু ছবি তোলা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, দিয়ে পরে মার্চ করা হয়। 2-3 বছর আগে ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে। ব্ল্যাক হোলের ছবি তো আর চোখের সামনে ভেসে ওঠে না। ব্ল্যাক হোলের ছবি এরকম আমাদের বিভিন্ন অ্যালগোরিদম ম্যাথমেটিক্স ব্যবহার করে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবল অনেক কমপ্লিকেটেড সিস্টেম ব্যবহার করে আমরা ওইটার ছবি আমরা ইমাজিন করেছি এবং সেটা আমরা প্রকাশ করেছি। এটা দেখেছো ব্ল্যাক হোলের ছবি? ব্ল্যাক হোল দেখতে কেমন হয়? এটা কিন্তু একজন যে হার্ভার্ডের না সরি এমআইটি গ্রাজুয়েট, একজন মহিলা সায়েন্টিস্ট, পিএইচডি মানে তার রিসেন্ট গ্রাজুয়েট ছিল। উনার পিএইচডির যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম ব্যবহার করে ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে।
এগুলো অনেক কমপ্লিকেটেড ইস্যুস, আমরা অনেক কিছু করতে পারি, মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ পৃথিবীতে অনেক জ্ঞান বিজ্ঞানে অনেক কিছু করছে এবং আরো করবে। এবং যেসব ছবি তুলছি সেসব ছবির আবার অ্যানালাইসিস করতে হয়, তো সেগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করি। আমরা এখন মেডিকেল ইমেজিং এ ব্যবহার করে একটু পরে দেখাবো। মেডিকেল বিশেষ করে ইমেজ গাইডেড সার্জারি, আমরা মানে ভিতরে কিছু না কেটেই উপর থেকেই আমরা ছবি দেখে আমরা অনেক কিছু করে ফেলি, বা ভিতরে ক্যামেরা দিয়ে আমরা অনেক ধরনের সার্জারি করি। সেগুলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হেল্প করে। তারপরে বিভিন্ন ইমেজ অ্যানালাইসিসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি। আমরা ট্রান্সপোর্টেশনে ব্যবহার করি, অটোনোমাস ভেহিকল আমরা অলরেডি জানি, তো সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয়। এটা হলো ট্র্যাকিং প্রবলেম, পেডিস্ট্রিয়ান ডিটেকশন, মানুষ ডিটেকশন ক্যামেরা দিয়ে। হ্যাঁ, একটা মানুষ কিভাবে হাঁটতেছে, দৌড়াচ্ছে না, খেলছে না, বসে আছে, এগুলো বিভিন্ন টাইপের প্রেডিকশন আমরা আমাদের ক্যামেরা সেন্সর, ক্যামেরা দিয়ে যে ছবি বা ভিডিও পাই সেটাকে অ্যানালাইসিস করে আমরা আমাদের কম্পিউটার বলে দেয় যে মানুষটা, এটা একটা মানুষ, এ দৌড়াচ্ছে এবং তার এরকম, মানে এরকম যেটা আমরা মানুষের চোখ দিয়ে যেটা আগে বিচার করতাম, এখন ক্যামেরা দিয়ে এই ধরনের অ্যানালাইসিস আমরা করছি। গেম তো আছে, শেষ নাই, রোবোটিক টয় এক্সেট্রা এক্সেট্রা। তো সো আমরা এক কথায় বলতে পারি আরো আদার অ্যাপ্লিকেশনস আছে, যেমন বায়ো ইনফরমেটিক্সে আমরা এআই ব্যবহার করি। বায়ো ইনফরমেটিক্স নাওএডেজ ইজ ভেরি পপুলার টপিকস। এটি মূলত বায়োলজিক্যাল সায়েন্টিস্টরা ব্যবহার করে, ইভেন এখন কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তারাও করে। ইভেন আমি নিজেও এখন এটা নিয়ে পড়াশোনা করতেছি, বায়ো ইনফরমেটিক্স। আমরা এখানে মানুষের জেনোম জেনোম সিকোয়েন্স স্টাডি করা হয়, মানুষের জিন নিয়ে পড়াশোনা করা হয়, বা জিন নিয়ে, জিনের যে ডেটা, মিলিয়ন মিলিয়ন ডেটা জিনের, ঠিক আছে, এক ফোঁটা রক্ত থেকে যে জেনেটিক ইনফরমেশন গ্যাদার করা সম্ভব, 300 গিগাবাইট ডেটা জেনারেট করা সম্ভব, 300 গিগাবাইট শুধুমাত্র এক ফোঁটা ডেটা থেকে। তার মানে কত ধরনের ডেটা আছে, ইউ ক্যান্ট ইমাজিন। তো সেসব ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস এবং প্রেডিকশন, সেসব জিনের প্রোটিন স্ট্রাকচার কেমন সেটা আমরা প্রেডিক্ট করি, ঠিক আছে। আমরা টেস্ট ক্লাসিফিকেশন, ডকুমেন্ট সর্টিং এসব কাজে ব্যবহার করি। আচ্ছা, আমাদের কত সময় আছে? আমাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ মোটামুটি, মানে স্যার আমরা এখন আর বেশিক্ষণ নামাজের আগে বেশিক্ষণ পড়তে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের এটা শেষ। ভিডিও ইমেজ ক্লাসিফিকেশন, আমার রিসার্চ এরিয়া যেমন ভিডিও প্রসেসিং বা কম্পিউটার ভিশন নিয়ে, ভিশন বেসড তোমার কি বলে সিস্টেম ডিজাইন করা বা রিসার্চ করা। সুতরাং ইমেজ ভিডিও ক্লাসিফিকেশন এগুলো অনেক বড় অ্যাপ্লিকেশনস অফ এআই। তারপর মিউজিক কম্পোজিশন, পিকচার ড্রয়িং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, পারসেপশন, তার মানে পৃথিবীর যাবতীয় মানে মানে এমন কোনো সেক্টর নাই যেখানে এআই ব্যবহার করা যায় না। এগুলো তো গেলে সবই সায়েন্টিফিক সেক্টর বা সায়েন্সের সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এরকম। তোমার যে কি বলে, বিজনেসে আমরা এআই ব্যবহার করি, আমরা এগ্রিকালচারে এআই ব্যবহার করি, আমরা মেডিকেল সায়েন্সে মানে এআই ব্যবহার করি, বিভিন্ন সেক্টর, অর্থনীতিতে আমরা এআই মানে ব্যবহার করি, ঠিক আছে। সুতরাং এআই প্রচুর ভাস্ট অ্যাপ্লিকেশন। এই হলো তোমাদের এই চ্যাপ্টার সিচুয়েশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর ভাইবার কোশ্চেন হয়, ঠিক আছে, আরো অনেক কিছু হয়। সুতরাং এটা একটা 62 নাম্বার অফ স্লাইড হিয়ার। তো প্রতিটা স্লাইড তোমাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খানু ভাবে পড়তে হবে এবং উইথ দ্য হেল্প অফ দ্য বুক। রাসেল নরভিগের বই অ্যাভেলেবল অনলাইনে, তোমরা সার্চ করে নিবা, না পাইলে আমাকে বলবো। এখন বলো, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো প্রশ্ন নাই? না স্যার, মোটামুটি বুঝতে পেরেছি স্যার। কোনো রেকমেন্ডেশন, কোনো সাজেশন, এমনি কোনো ডিসকাশন? কতজন আছে এখন? 28 জন। তামান্না তোরাফ, জি স্যার। তোমার বাসা কোথায়? স্যার আমার দেশের বাড়ি বগুড়াতে, এখন আছি ঢাকাতে। ঢাকা শেরপাড়া? না, ফার্মগেট। ও আচ্ছা, ফার্ম। তো ঢাকার অবস্থা কেমন, যারা ঢাকাতে আছো? মানে এখন তো ঢাকাকে নাকি সব জায়গাতে বেশি
আচ্ছা, তুমি এখন রেকর্ডিংটা পজ করে রাখতে পারো, আমরা আবার নামাজের পরে আবার রেখে যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে এখন রেকর্ডিংটা আবার রিজিউম করো। স্যার করেছি। ওকে, তাহলে আমরা এখন একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, চ্যাপ্টার 2। চ্যাপ্টার নাম হলো ইন্টেলিজেন্ট এজেন্ট, অর্থাৎ আমরা এজেন্ট নিয়ে পড়াশোনা শুরু করব। আমরা প্রথম চ্যাপ্টারতে মোটামুটি এআই এর যে বেসিক ইন্ট্রোডাকশন সবগুলা কভার করেছি, এবং আমরা ওইখানে কি কি পড়বো বা কি পড়তে পারি এই চ্যাপ্টার এই কোর্সে মোটামুটি সবগুলাই কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। এখন সেগুলো ইন ডিটেলস আমরা বিভিন্ন চ্যাপ্টারতে আমরা সেটা দেখবো। আমরা এজেন্ট নিয়ে কিন্তু কথা বলেছি এর প্রথম যে লেকচার 1-2 এ। এখন আমরা সেই এজেন্টের ডিটেলস দেখবো। এজেন্ট বলতে আসলে আমরা এমনি কি বুঝি? এজেন্ট কেউ কি বলতে পারবা? এজেন্টের ডেফিনিশন, বা ডেফিনিশন না, মানে এজেন্ট বলতে আমরা কি বুঝি? স্যার এজেন্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি একটা মিডিয়া। একটা মিডিয়া। জি স্যার, যার মাধ্যমে হচ্ছে মানে লোকালে যে যারা থাকবে তাদের সাথে কমিউনিকেশন করবে। ওকে, ঠিক আছে। ওকে, আর কেউ? এটা ঠিক আছে মোটামুটি, হ্যাঁ। আর কেউ কি অন্যভাবে চেষ্টা করবো? তাহলে এজেন্ট আমরা যেটা দেখি, যেমন বিভিন্ন কোম্পানির এজেন্ট থাকে সারা বাংলাদেশে। তার কাজ হলো, সে এজেন্টের কাজ হলো সেই কোম্পানির স্বার্থ রক্ষা করা, সে কোম্পানির হয়ে কাজ করা, সে কোম্পানির যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের বিক্রি বাড়ানো, এগুলো এজেন্টের কাজ, তাই না? আবার কিছু এজেন্ট থাকে বিভিন্ন বড় বড় মানুষের, আই মিন বড় বড় সেলিব্রিটিদের এজেন্ট থাকে, যেমন ধর নায়ক নায়িকা। হ্যাঁ, যেমন ধর পরিমণি, ওর একজন এজেন্ট আছে, নায়িকা। এখন যেহেতু পরিমণি খুবই আলোচিত একজন নায়িকা, ওর এজেন্ট থাকে। ওর এজেন্ট কি করে? বিভিন্ন পরিচালক বা প্রডিউসার তাদের সাথে বার্গেনিং করে এজেন্ট, বা পরিমণির সাথে কিছু দরকার, তুমি সরাসরি পরিমণির সাথে আলাপ না করে তার এজেন্টের সাথে আলাপ করো। কারণ এজেন্ট হলো পরিমণির স্বার্থ বা ওই নায়িকা বা ওই সেলিব্রিটির স্বার্থ রক্ষা করবে, এবং তার হয়ে তোমার সাথে কোনো একটা ইস্যু নিয়ে বার্গেনিং করবে। ঠিক আছে? আবার বিভিন্ন, যদি আমি ডায়াগনোসিসে যাই, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, মানে টেস্ট, ব্লাড টেস্ট হয়, এটা সেটা হয়, সেখানে কিন্তু যে ব্লাডের সাথে বিভিন্ন এজেন্ট মেশানো হয়। এজেন্ট বলতে ধরো আমি একটা ব্লাড থেকে ডিজায়ার্ড ইনফরমেশন চাই, সেই ডিজায়ার্ড ইনফরমেশন পেতে গেলে আমাকে একটা নির্দিষ্ট, আমাকে একটা এজেন্ট ওখানে যোগ করতে হবে, যে এজেন্টটা ওই ধরনের অ্যানালাইসিস করে আমাকে একটা আউটপুট দেবে। তাহলে এটাও কিন্তু এজেন্ট। আর আরো এজেন্ট কোথায় আমরা দেখেছি? আমরা দেখেছি বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে এজেন্ট থাকে। বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে ইন্টেলিজেন্স অফিসার বলে, বা ইন্টেলিজেন্ট এজেন্ট, ইন্টেলিজেন্স অফিসার বা উইং এ বিভিন্ন লোকজন থাকে, এজেন্ট থাকে। তাদের কাজ হলো গুপ্তচর বৃত্তি করে তাকে, তার যে মাস্টার তাকে সেই ইনফরমেশন প্রোভাইড করা। ঠিক আছে? বাংলাদেশে এরকম ইন্টেলিজেন্ট এজেন্সি কারা কারা আছে? যেমন ধরো এনএসআই একটা আছে, ডিজিএফআই আছে, এরকম বাংলাদেশ পুলিশের একটা আছে, সেটা হলো ডিবি বলে, ডিটেকটিভ ব্রাঞ্চ। ওদের বিভিন্ন এজেন্ট অফিসার থাকে, তাদের কাজ হলো যে গোপনে বিভিন্ন রকম ইনফরমেশন, তার যে মাস্টার, এজেন্টের প্রতিটা এজেন্টের কিন্তু একটা মাস্টার থাকে, এজেন্ট কিন্তু নিজে কিছুই না। এজেন্ট সবসময় তার মাস্টারের হুকুম পালন করে, তার যে বস তার স্বার্থ সংরক্ষণ করে, তার হয়ে কাজ করে। এজেন্ট কিন্তু নিজের জন্য কিছু করে না। ঠিক আছে? এরকম আরো সারা বিশ্বব্যাপী এরকম বিভিন্ন এজেন্ট, যেমন ধরো ভারতের আছে, যাদের এজেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে। বাংলাদেশের যেটা এনএসআই বা ডিজিএফআই, ডিজিএফআই কাজ হলো প্রতিরক্ষা বিষয়ক, মানে বিভিন্ন গোয়েন্দা বা ইন্টেলিজেন্স ইনফরমেশন। ঠিক আছে? আর এনএসআই হলো উইদিন দ্য কান্ট্রি, বাংলাদেশের ভিতরে। আর ডিজিএফআই কাজ হলো প্রতিরক্ষা। তো এরকম আছে যারা ইন্ডিয়ান প্রতিরক্ষা, বা ভারতের, পাকিস্তানের আছে আইএসআই, এরকম ইসরায়েলের আছে কি মোসাদ, আমেরিকার কি আছে
আমেরিকার ভিতরে উইদিন দ্য আমেরিকা এফবিআই এবং আমেরিকার বাইরে যদি কেউ এই ধরনের এজেন্ট তারা যদি পাঠায়, সেটা করে হলো সিআইএ, খুবই কুখ্যাত এবং স্টাবলিশ সিআইএ, যাদের সারা বিশ্বব্যাপী এরকম হাজার হাজার ইন্টেলিজেন্ট এজেন্ট আছে, এবং সেখান থেকে আমেরিকায় বসে তাদের যারা বস তারা ইনফরমেশন গ্যাদার করে বা নেয় তাদের মাধ্যমে, সেই সব এজেন্টের মাধ্যমে। তাহলে এজেন্টের কাজ হলো এটা যে কোন একজন মাস্টার থাকবে এজেন্টে, সে মাস্টারের হয়ে এজেন্ট কাজ করবে, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, যেভাবে হোক না কেন তারা সেটা ওয়ার্ক করবে। তা আমরা এখানে সেই সব মানে এজেন্টের যে ধরনের বিহেভিয়ার থাকা উচিত, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্টেরও সেই একই ধরনের বিহেভিয়ার থাকবে, এবং তারা আমার হয়ে আমি যদি মানে কোনো একটা রোবট থাকে, তাহলে আমার হয়ে, আমি একটা রোবটের মালিক, রোবট খুব ইন্টেলিজেন্ট, তাহলে আমার হয়ে রোবট কাজ করবে। রোবট কিন্তু নিজের জন্য, নিজের বেঁচে থাকার জন্য কাজ করবে না, রোবট আমার জন্য কাজ করবে, তার যে মাস্টার। তো আমরা এই ধরনের এজেন্টের স্ট্রাকচার এখানে দেখব, মানে স্ট্রাকচার মানে এজেন্ট কিভাবে তৈরি হয়, এজেন্টের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখব, এজেন্টের বিভিন্ন ক্যাটাগরিজ আমরা দেখবো এখানে এই চ্যাপ্টারটা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এজেন্টের ডেফিনেশন আমরা কিভাবে দিতে পারি? আমরা এভাবে দিতে পারি, an agent is anything that perceiving its environment through sensors and acting upon that environment through actuators. খুবই সহজ এবং ক্লিয়ার ডেফিনেশন। হাইলাইট করা যে ওয়ার্ড গুলো আছে, এজেন্ট, পারসিভিং, সেন্সরস, অ্যাক্টিং, অ্যাক্টুয়েটরস, টোটাল 5টা হাইলাইট করা ওয়ার্ড আছে। এই 5টা ওয়ার্ডের উপরে বেস করে এটা ডেফিনেশন। তাহলে একটা এজেন্ট যে কোনো কিছু হতে পারে, ইজ এনিথিং। এমন হতে পারে এজেন্ট একটা সফটওয়্যার সিস্টেম হতে পারে, একটা ভাইরাসও কিন্তু একটা এজেন্ট। ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের ভল্টে যে $1 মিলিয়ন চুরি হয়েছে, সেটা কিন্তু ওরা যারা হ্যাকার গ্রুপ প্রায় তারও 2 বছর আগে থেকেই একটা ইমেলের মাধ্যমে একটা ভাইরাস এজেন্ট বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে পুশ করেছিল, এবং 2 বছর ধরে সেই এজেন্টের মাধ্যমে সে হ্যাকার গ্রুপ কিন্তু বাংলাদেশ ব্যাংকের টোটাল নেটওয়ার্কে কোথায় কোন কম্পিউটার কোথায় কি আছে না সবকিছু তারা পর্যবেক্ষণ করেছে। সো একটা কম্পিউটার সিস্টেমও একটা এজেন্ট হতে পারে, বা একটা ভাইরাস বা একটা সফটওয়্যার সিস্টেম এজেন্ট হতে পারে। সো এজেন্ট ইজ এনিথিং যেটা কি করবে, পারসিভ করবে। পারসিভ বলতে উপলব্ধি করা, অনুভব করা, ফিল করা, ইভেন পর্যবেক্ষণও করা, এটাকে বলি আমরা পারসেপ্ট বা পারসিভিং। ঠিক আছে? তাহলে এজেন্ট ইজ এনিথিং দ্যাট পারসিভিং, এখন উপলব্ধি করবে কাকে? এনভায়রনমেন্টকে। ঠিক আছে? বা ফিল করবে কাকে? সে যে এনভায়রনমেন্টে আছে সে এনভায়রনমেন্টে। ওকে, এখন এই পারসিভ আবার করবে কিভাবে? অনুভব করবে, মানে অনুভব করতে গেলে সেন্সর লাগবে। তো এটাই বলছে পারসিভিং ইটস এনভায়রনমেন্ট থ্রু সেন্সর, অর্থাৎ সেন্সরের মাধ্যমে পারসিভ করবে, এবং আমি যে ধরনের ইনফরমেশন পেলাম সেই অনুযায়ী অ্যাক্টিং করব। অ্যাক্ট করা মানে বিহেভ করব। সেই বিহেভটা কোথায় করব? যেখান থেকে তথ্য নিয়েছি তার উপরেই, অর্থাৎ যে এনভায়রনমেন্ট থেকে তথ্য নিয়েছি সে এনভায়রনমেন্টে আমি অ্যাক্টিং করব, এবং অ্যাক্টিং করতে গেলে আমার কিছু অ্যাক্টিভেটরস লাগবে। সো অ্যাক্টিভেটরের মাধ্যমে, থ্রু অ্যাক্টিভেটরস এর মাধ্যমে আমি অ্যাক্টিং করব। অ্যাক্টিভেটরস মানে হতে পারে হাত পা, হতে পারে যদি হিউম্যান এজেন্ট হয় তাহলে সেটা হাত পা, তার বুদ্ধি, এগুলো তার অ্যাক্টিভেটরস। কোনো রোবট হলে তার চাকা বা তার হাঁটার যে পা বা লেগস এরকম, বা কোনো গাড়ি হলে তার গাড়ির চাকা, এগুলো হলো তার অ্যাক্টিভেটরস। তাহলে কমপ্লিট ডেফিনেশনটাকে বোঝা গেল, an agent is anything that perceiving its environment through sensors and acting upon that environment through actuators. বোঝা গেছে সবাই? জি স্যার। পারসিভিং জিনিসটা মানে বুঝতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের যেমন তোমরা তোমাদের দূরে তোমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, খুবই রাগান্বিত হবে, ঠিক আছে, তুমি আমার এজেন্ট, আমি তোমাকে বললাম যে তোমার বন্ধুকে তুমি পর্যবেক্ষণ করো,
তো তুমি তোমার বন্ধুকে পারসিভ করছো, উপলব্ধি ফিল করছো, সে যে খুব রাগান্বিত, তুমি তোমার চোখ দিয়ে, তুমি এজেন্ট তোমার চোখ দিয়ে তুমি তাকে দেখলে, তার ফেসের দিকে তাকালে, মুখের দিকে তাকালে দেখলে যে খুবই রাগান্বিত, তাহলে এটাও কিন্তু একটা পারসিভিং, এবং সেই ইনফরমেশন তুমি আমাকে জানাই দিলা। আমি যদি বলি যে আমি যদি মাস্টার, আমি বলবো ও যদি রাগান্বিত থাকে তাকে তুমি রাগ ভাঙো, বা ও যদি নর্মাল থাকে তাহলে ওকে তুমি অমুক কথাটা বলো। অর্থাৎ আমি যে এনভায়রনমেন্টে এজেন্টটা আছে বা তুমি আছো, সেই এনভায়রনমেন্টে আগে চারিদিকে পরিবেশ দেখে নিতে হবে, এবং যাকে টার্গেট তার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করতে হবে, এবং সেই অনুযায়ী যেভাবে ইনস্ট্রাকশন এজেন্টের ভিতরে দেওয়া আছে ঠিক সেই অনুযায়ী, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ওই টার্গেটের উপরে বা সেই এনভায়রনমেন্টের উপরে বিহেভ করতে হবে, অ্যাক্ট করতে হবে থ্রু অ্যাক্টিভেটরস, হাত পা দিয়ে, কথা দিয়ে, বা যে কোনো ভাবে। ক্লিয়ার? সো পারসিভিং মানে এমন না যে ডিরেক্টলি কোনো পাইপলাইন লাগাই দিলাম, পাইপলাইন দিয়ে কোনো ইনপুট গেল, এমন না। এটা পারসেপশন, উপলব্ধি, ফিল করা, ঠিক আছে? তারপর সেন্স করা, সেন্সরের মাধ্যমেও ইনফরমেশন তুমি নিতে পারো। যেমন ধরো আমরা যে রোবট বিজ্ঞানী নাসা থেকে যে রোবট মঙ্গল গ্রহে পাঠিয়েছে, ও নেমেই কিন্তু প্রথমেই সে কোথায় আছে সেই এনভায়রনমেন্টটা আগে সে মেজার করেছে, সেই এনভায়রনমেন্টের টেম্পারেচার কেমন সে মেজার করেছে, এখানে বাতাস কেমন, বাতাসে কি ধরনের কেমিক্যাল আছে, মাটি কেমন, পাহাড় কেমন, রং কেমন, ওয়েদার কেমন, সবকিছু সে তার সেন্সরের মাধ্যমে সে গ্যাদার করেছে এবং তার মাস্টারকে জানাইছে, এবং তার মাস্টার যেভাবে তাকে অ্যাক্টিং করতে বলেছে বিহেভ অনুযায়ী, ঠিক সেভাবে কিন্তু সে তারপরে মানে অ্যাকশনে যাবে বা কাজ করবে। আমরা এক্সাম্পল হিসেবে এখানে আমরা দেখিয়েছি হিউম্যান ইজ এন এজেন্ট। ওই যে বললাম যে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট হতে পারে, যেমন জেমস বন্ড একটা এজেন্ট। জেমস বন্ডের যারা মুভি দেখেছো, সিনেমা দেখেছো, তারা জানো ও কিভাবে কাজ করে। ইভেন বাংলাদেশে তোমরা যেসব বই পড়ছো, মাসুদ রানা কিন্তু একজন এজেন্ট, ঠিক আছে? বা এরকম আরো অনেক সিআইএর অনেক হলিউড মুভি আছে তোমরা, বা হিন্দিতে বলে জাসুস এজেন্ট, ঠিক আছে? রয়ের এজেন্ট, আইএসআই এজেন্ট, সিআইএর এজেন্ট, বিভিন্ন এজেন্টের লাইফ স্টাইল তাদের ডিফারেন্ট, বিভিন্ন, তারা শুধু অন্যের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে, এবং তাদের লাইফ তারা গোপনে অনেক জানি না। তাহলে মানুষও একটা এজেন্ট হতে পারে। তারপরে ইজ অলসো অ্যান এজেন্ট উইথ ক্যামেরাস এন্ড মোটরস। অবশ্যই রোবট তো শুধু রোবট, সেন্সরের মধ্যে অনেক টাইপের সেন্সর থাকতে পারে, এবং সেখানে ক্যামেরাও একটা সেন্সর, ঠিক আছে? অনেক এরকম সেন্সর কিন্তু কয়েক হাজার টাইপের সেন্সর আছে, বিভিন্ন সেন্সরে বিভিন্ন রকম কাজ। কোনো সেন্সর টেম্পারেচার মাপে, কোনো সেন্সর হিউমিডিটি মাপে, কোনো সেন্সর স্মোক ডিটেক্ট করে কোথাও আগুন লাগানো কিনা, ঠিক আছে? বিভিন্ন টাইপের সেন্সর আছে, হিট সেন্সর আছে, কোনো সেন্সর হিট পরিমাপ করে, ঠিক আছে? আবার ক্যামেরা যদি থাকে তাহলে সেটা আবার দেখে ছবি অনুযায়ী, ছবি থেকে বিশ্লেষণ করে সে অনুযায়ী কাজ করে। কোনো একটা অটোমেটেড রোবট যদি মুভ করতে হয় ক্যামেরা সেন্সর দিয়ে, সে যদি সামনে কোনো অবস্টাকল ক্যামেরাতে সেন্স করে, তাহলে সেটা আবার সে পরবর্তীতে পাশ কাটিয়ে যাবে, ডানে বামে করবে। মানে এগুলো হলো একটা এজেন্টের কাজ। আর একটা ভেরি সিম্পল এক্সাম্পল দেওয়া আছে থার্মোস্টেট। থার্মোস্টেটের কাজ কি? থার্মোস্টেটের কাজ হলো রেফ্রিজারেটরের টেম্পারেচার কন্ট্রোল করা, না টেম্পারেচার অনুযায়ী রেফ্রিজারেটরকে বন্ধ করা বা চালু করা। ধরো তোমার এই থার্মোস্টেট নাই, কিন্তু একটা রেফ্রিজারেটর মেশিন তুমি চালু করেছো, কন্টিনিউয়াসলি যদি একই টাইপের ঠান্ডা করতেই থাকে, তাহলে তো খুব মেশিনের চাপ পড়বে এবং প্রচুর বিদ্যুৎ খরচ হবে, এবং এটা একটা ভালো একটা যে উদ্দেশ্যে আমরা সিস্টেম তৈরি করি ম্যাক্সিমাম একটা মানে আউটপুট পাওয়ার জন্য, সেটা কিন্তু হবে না। তখন আমি কি করব, আমি আধা ঘন্টা পর পর টেম্পারেচার চেক করে ওই রেফ্রিজারেটর বন্ধ করবো বা চালু করবো। তাহলে এটা একটা খুব ঝামেলার কাজ। তো আমার হয়ে যদি আমার কোনো এজেন্ট এই কাজটা করে দেয়, সে একটা থার্মোস্ট্যাট ফিট করে রেখেছি, সে একটা সার্টেন টেম্পারেচার আসলে রেফ্রিজারেটর বন্ধ করে দেয়, আবার টেম্পারেচার আবার কমে গেলে বা বেড়ে গেলে আবার থার্মোস্ট্যাট রেফ্রিজারেটর চালু করে দেয়। তাহলে আমার হয়ে যে কাজটা আমাকে করতে হতো সেটা আমি না করে আমার এজেন্ট থার্মোস্ট্যাট এই কাজটা করছে রেফ্রিজারেটর।
তাহলে থার্মোস্ট্যাটও একটা এজেন্ট। তাহলে এজেন্টের ডেফিনেশন কি মোটামুটি সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমি এখন প্রশ্ন করবো একটা। দেখো, ডান পাশে একটা ফিগার দেখা যাচ্ছে, সবাই একটু 30 সেকেন্ড দেখো, আমি একটু র্যান্ডমলি জিজ্ঞাসা করব এজেন্টের ডেফিনেশন অনুযায়ী কাকে জিজ্ঞেস করা যায়। আফনা, আফনা কি? আফনা পিয়া, শুনতে পাচ্ছ? আফনা পিয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি অডিবল তোমার কাছে? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আফনা, জি স্যার। তোমার নাম কি? আফনা? আফনা প্রিয়া। আফনা মানে আপনি, আপনা এরকম নাম? আফনা প্রিয়া। আচ্ছা, আপনা মানে কি? বহু শাখা বিশিষ্ট গাছ। না এরকম মানে আমি বলছি হিন্দিতে একটা শব্দ আছে না যে আপনা, আপনা কে লিয়ে, এরকম আপনা পিয়া মানে আপনার পিয়া। স্যার ওটা তো আপনার, আমারটা আপনার, সরিয়া ফদ না এটা। ও আচ্ছা, আফনা। ওকে, আফনা পিয়া, আমাকে বলো এর ডান পাশে যে ফিগারটা দেখা যাচ্ছে সেটা একটু ব্যাখ্যা করো এর ডায়াগ্রামটা অনুযায়ী এবং এজেন্টের ডেফিনিশন অনুযায়ী। তুমি কি ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। দেখে একটু বলো। স্যার এজেন্ট এটা এর মাধ্যমে সেন্সর এর মাধ্যমে অ্যাটিটিউড অপশনস এনভায়রনমেন্ট। একটু সবাই কিন্তু দেখো, এবং আমি যে কাউকে র্যান্ডমলি আরেকজন জিজ্ঞেস করবো। স্যার এখানে অ্যাকশনস এর মাধ্যমে মানে এনভায়রনমেন্টে যাচ্ছে, ওখান থেকে ডাটাটা আবার পার্টিসিপেটস এর মাধ্যমে এজেন্টের এখানে চলে আসতেছে। শেষ? কমপ্লিট? আর এটা একটু আচ্ছা, তারপরে হলো জাকারিয়া রাব্বি, বলো তো কি এটা কি বলছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ। জি স্যার, এখানে হচ্ছে এজেন্টের মধ্যে সেন্সর আর অ্যাক্টুয়েটর আছে। তো অ্যাক্টুয়েটর হচ্ছে অ্যাকশনের মাধ্যমে এনভায়রনমেন্ট বুঝে উপলব্ধি করে সেন্সরকে আবার পাস করছে। তো সেন্সর আর অ্যাক্টুয়েটর দুইটা মিলিয়ে আর কি স্যার এজেন্টটা তৈরি হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে চিত্র থেকে। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে জিজ্ঞেস করবো। সেটি হলো কাকে জিজ্ঞেস করা যায়? কে একটু আগ্রহী বলতে বলো তো, কেউ কি আগ্রহী আছো? আমি স্যার। বলো। ওকে গ্রেট, তোর নাম কি? শাহরিয়ার স্যার। শাহরিয়ার। শাহরিয়ার বলো। স্যার এটা হচ্ছে স্যার ওই যে রুমের স্যার ওই যে ফায়ার ইয়া আছে না স্যার, মানে আমার টেম্পারেচার ইয়া করে, মানে টেম্পারেচার সেন্সরের মাধ্যমে টেম্পারেচারটা আমি কাউন্ট করে স্যার, তারপর পানি ইয়া করার যে ইয়েটা আছে ওইটা স্যার বোঝাচ্ছে স্যার এখানে, মানে পরিবেশের ওয়েদারটা বুঝে তারপর হচ্ছে সেন্সর কাজ করবে স্যার। হ্যাঁ মানে কমপ্লিট করো, তোমার মানে ভাঙা ভাঙা মানে খাপছাড়া হচ্ছে, বাট এখন তুমি এটাকে একসাথে করো। স্যার রুমের মধ্যে স্যার ওই যে টেম্পারেচারের ইয়াটা, মানে আমরা যখন আমাদের একটা কোনো বিল্ডিং এ স্যার আগুন ধরে, তখন আগুনের ইয়াটা সেন্সরের মাধ্যমে স্যার এটা সেন্সরের একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, টেম্পারেচার দিয়ে আছে, ওটার থেকে যদি বেশি হয় তাহলে আমার এখানে ওয়াটারের একটা ইয়ে আছে স্যার, মানে পানির একটা স্যার এটা বোঝাতে পারতেছি না ঠিক মতো স্যার। আচ্ছা আমি বুঝতে পারছি। ওকে, আর কেউ বলবা? স্যার অ্যাকচুয়ালি এজেন্টটা প্রথমে উপলব্ধি করবে যে এনভায়রনমেন্টের মধ্যে এজেন্টটা থাকবে সেটা আগে অবজার্ভ করবে, দেন ওই এনভায়রনমেন্টের সাথে ওইটার উপর ডিপেন্ড করে সেই সিচুয়েশনের থ্রোতে কাজ করবে। তার কি কি লাগবে, অ্যাক্টিভেটরস গুলো অ্যাক্টিভ হবে বা কখন কোনটা হবে, এটা আসলে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা প্রথমে অবজার্ভ করবে, সেখান থেকে ডাটা নেবে, দেন তারপর গায়ে অ্যাক্টিং করবে। ওকে গ্রেট, থ্যাংক ইউ। তার মানে হলো আমরা যে এজেন্টের ডেফিনেশনটা দিয়েছি, আমরা বলেছি যে এজেন্ট পারসেপ্টস ফ্রম এনভায়রনমেন্ট, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, অর্থাৎ যে পরিবেশ এজেন্টটা আছে সেই পরিবেশ থেকে তার বিভিন্ন সেন্সরের মাধ্যমে
পারসেপ্ট করবে, উপলব্ধি করবে, ফিল করবে, অবজার্ভ করবে, অর্থাৎ বিভিন্ন রকম ডেটা কালেক্ট করবে। করার পরে এজেন্টের একটা প্রসেসিং ইউনিট থাকবে। এজেন্টের একটা প্রসেসিং ইউনিট বা ব্রেইন আমরা বলে, মানে মানুষের যেমন ব্রেইন থাকে, মানুষ চোখ দিয়ে কান দিয়ে শুনলো, দেখলো, তারপরে তার মাথা দিয়ে কিছুক্ষণ চিন্তা করবে। একইভাবে এজেন্টের একটা কম্পিউটিং ডিভাইস যদি হয়, তাহলে তার প্রসেসর দিয়ে সেটা সেসব ইনফরমেশন সে প্রসেস করবে। প্রসেস করার পরে তার মাস্টার যদি কোনো ইনস্ট্রাকশন আগে থেকে দিয়ে রাখে যে এই হলে তুমি এটা করবা, যদি টেম্পারেচার অনেক বেশি হয় বা যদি লোকটা খুব রাগান্বিত হয় বা এনি কাইন্ড অফ থিংস, এটা কোনো জেনারেলাইজড ভাবে যদি বলি, এনভায়রনমেন্ট থেকে তথ্য গ্রহণের পরে সে তথ্য বিশ্লেষণ করবে। এখানে যে প্রসেসিং সিস্টেম আছে, তথ্য বিশ্লেষণ, তথ্য প্রসেসিং করার পরে আমার মাস্টার তাকে যেভাবে কাজ করতে বলেছে ঠিক সেই অনুযায়ী, তার তথ্য অনুযায়ী, তার প্রসেসিং আউটপুট অনুযায়ী অ্যাক্টিভেটরস অ্যাকশনে যাবে সেই এনভায়রনমেন্টের উপরেই। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে যেটা জিজ্ঞাসা ছিল সেটি হলো একটা প্রসেসিং ইউনিট। এটা নিয়ে তোমাকে কিছু বলো নেই। অর্থাৎ আমি ডেটাগুলো নিচ্ছি সেন্সরের মাধ্যমে, এবং ডেটা তো আসলে মিনিংলেস যদি না সেই ডেটা বিশ্লেষণ করা হয় বা যদি না সেই ডেটা প্রসেস করা হয়। প্রসেস করার পরে এজেন্টকে যদি আগে থেকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এই ধরনের সিচুয়েশন হলে এটা করবে, এই ধরনের ঠিক সেই অনুযায়ী অ্যাক্টিভেটরস গুলো অ্যাকশনে যাবে আপন দ্যাট এনভায়রনমেন্ট। এটি হলো সেই ফিগার, এবং আমাদের ডেফিনেশন অনুযায়ী এই ফিগারটা একদমই পারফেক্ট। সবাই কি ক্লিয়ার? দস্তগীর বুঝতে পারছো? দস্তগীর জি স্যার, মানে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে এজেন্টটা সেন্সর দিয়ে সেন্স করবে, রাইট? ইনফরমেশন কালেক্ট করবে, তারপরে অ্যাক্টুয়েটর হচ্ছে ওইভাবে অ্যাকশন নেবে। হ্যাঁ, মানে ইনফরমেশন গুলো কালেক্ট করার পরে এজেন্টের যে নিজস্ব যে প্রসেসিং ক্যাপাসিটি আছে সেখানে যে প্রসেস করবে, ডাটা বিশ্লেষণ করবে, কোনটা ভালো কোনটা মন্দ, এবং সেই প্রসেসর আগে থেকে আবার মাস্টারের কোনো ইনফরমেশন থাকতে পারে, বা আই মিন আগে থেকে কোনো ইনস্ট্রাকশন থাকবে, তাই না? ধরো, জি স্যার, কোন ইনফরমেশনটা পেলে কি কি অ্যাকশন নেবে হ্যাঁ হ্যাঁ, সেটা। সেটা নিয়ে সবকিছু বিশ্লেষণ করার পরে অ্যাকচুয়ালি একটা ম্যাপিং করবে, বিভিন্ন ঘটনা ঘটাবে, মানে বিভিন্ন ঘটনা ঘটানোর জন্য একটা সিকোয়েন্স অফ অ্যাকশন সে তৈরি করবে, করে সে অনুযায়ী অ্যাকশনে যাবে। যে প্রথমে পা বাড়াবে, তারপরে ধরো যে বললাম তুমি তুমি আমার এজেন্ট, হ্যাঁ, আমি তোমার বন্ধুর উপরে আমি নজর রাখতে বলেছি। যদি সে খুব রাগান্বিত থাকে, হ্যাঁ, তো সে কি করবে? আমি আমি তাকে আগে থেকে বলা আছে যদি সে রাগান্বিত থাকে তাহলে তার রাগ ভাঙাতে হবে। তো প্রসেস করে সে একটা প্ল্যানিং করবে, একটা সিকোয়েন্স তৈরি করবে। যে সিকোয়েন্সটা এমন হবে যে সে তার বন্ধুর কাছে যাবে, তাকে বলবে, জিজ্ঞাসা করবে যে তোমার রাগ হচ্ছে কেন। যদি বলে যে মানে বিভিন্ন কারণ থাকতে পারে, সে তখন তার রাগ ভাঙানোর চেষ্টা করবে। অর্থাৎ এই সিকোয়েন্স অফ অ্যাকশন গুলো প্ল্যান হয়ে অ্যাক্টিভেটরসে আসবে, এবং অ্যাক্টিভেটর ঠিক সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ সবকিছু কিন্তু প্ল্যানিং, কিন্তু তোমরা কোনো হুটহাট কোনো কাজ করো না। যারা বুদ্ধিমান তারা কিন্তু আন্দাজে কোনো কাজ করেন, তারা একটা প্ল্যানিং করে, একটা ম্যাপিং করে, সিকোয়েন্স যে এরপর এটা, যেমন ধর তোমাদের প্ল্যানিং করা আছে যে এখন ক্লাস চলছে, ক্লাস শেষ হবে 8টার দিকে, শেষ হওয়ার পরে তোমরা একটু রেস্ট নিবা, একটু চাটা খাবা, তারপরে আবার রাতের খাবার কি আছে সেটা খোঁজ খবর নিবা, তারপর রাতে যদি কেউ যারা চাকরি করো তারা আবার দ্রুত ঘুমায় যাবে কারণ ভোরে উঠতে হবে। হ্যাঁ, এরকম প্ল্যান কিন্তু তোমাদের আগে থেকে করা আছে, আছে না? তো এরকমই সিকোয়েন্স অফ প্ল্যান কিন্তু আমরা মানুষ, আমরা এজেন্ট খুব সহজেই এরকম প্ল্যান করতে পারি, কিন্তু একটা রোবট কিন্তু সহজে কিন্তু সবকিছু এভাবে করতে পারে না। ঠিক আছে, জাস্ট এ মিনিট।
ওকে, তাহলে মোটামুটি আমরা ডেফিনিশন এবং ফিগারটা আমরা বুঝতে পারলাম। এতটুকু বোঝাটাই হলো এজেন্টের চ্যাপ্টার বোঝার সবচেয়ে প্রিকন্ডিশন। ওকে, আমরা তাহলে এজেন্টস আর এনভায়রনমেন্টে আরেকটু যাই। আমরা যে বললাম যেটা পারসেপশন ইনপুট বা পারসেপ্ট করা মানে হলো যে উপলব্ধি করা, ফিল করা, হ্যাঁ, মানে বা যেটা আমরা সেন্সরি ইনপুট বলি বা ইন্দ্রিয় দ্বারা, বাংলায় যদি বলি ইন্দ্রিয় বা সেন্সর, ইন্দ্রিয় দ্বারা যে উপলব্ধি বা ইনপুট নিই সেটিকে আমরা বলি পারসেপশন বা পারসেপ্ট। এজেন্ট ফাংশন হলো এজেন্ট বিহেভিয়ারের ডিসক্রিপশনকে আমরা বলি এজেন্ট ফাংশন। মানে এজেন্টের যে বিহেভিয়ার হবে তার ডিসক্রিপশনটাকে আমরা বলবো বা ডিসক্রিপশন, হ্যাঁ, ডিসক্রাইবস দ্য এজেন্ট বিহেভিয়ার। এবং সেটা কিন্তু এজেন্ট ফাংশন একটা মতো কাজ হয় না, একটা সিকোয়েন্স অফ অ্যাকশন থাকে। সিকোয়েন্স অফ অ্যাকশনের মানে মানে সমন্বিত যে বিষয়টা তাকে আমরা বলি ফাংশন। ঠিক আছে, ধরো তুমি এই মুহূর্তে 10তলা বিল্ডিং আছে, তোমাকে বললাম তুমি রাস্তায় যাও, ঠিক আছে, তুমি আমার এজেন্ট। তো তুমি এখন তোমার ফাংশন কি হবে? তোমার ফাংশন হবে হলো রাস্তায় যাওয়া। তুমি কি সরাসরি কি লাভ দিবা 10তলা থেকে নিচে? নাও, তোমার তখন একটা প্ল্যান করতে হবে, সিকোয়েন্স করতে হবে। তোমার প্রথম কাজ হবে হলো তোমার কারেন্ট লোকেশন আগে লোকেট করা, বর্তমানে তুমি কোথায় আছো, 10তলায় আছো। সো তোমাকে তাহলে সিঁড়ি ব্যবহার করতে হবে অথবা লিফট ব্যবহার করতে হবে, এবং তুমি যেখানে আছো সেখান থেকে এক্সিট পয়েন্ট খুঁজতে হবে, দরজা খুঁজতে হবে। মানে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমার সিরিজ অফ অ্যাকশনস, সিকোয়েন্স অফ অ্যাকশন আমি বলতেছি। ঠিক আছে, তুমি যে রুমে আছো রুম থেকে বেরোবা, সে দরজা, তারপরে একটা বাড়ির একটা ফ্ল্যাটের মেইন ডোর দিয়ে তুমি বের হবা, বের হওয়ার পরে তুমি লিফট খুঁজবা, লিফট যদি না থাকে তাহলে লিফটের জন্য ওয়েট করবা, লিফট তোমার এখানে আসবে, তারপরে তুমি লিফটে ঢুকবা, লিফট বন্ধের জন্য ওয়েট করবা, তারপর নিচে নামবা, লিফট খুলবে, তারপর বের হবা। প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ অফ অ্যাকশন। মানে একটা ঘটনা ঘটাইতে বললে তো ফট করে ঘটবে না। মানে এজেন্ট ফাংশন নট আ সিঙ্গেল অনলি, একটা সিঙ্গেল ওয়ার্ড না, এটা হলো কম্বিনেশন অফ there are many perceived sequence of action। ঠিক আছে, এটাকে ম্যাথমেটিক্যালি আমরা যে ফাংশন অফ পি টেন্ডস টু এ, পি স্টার মানে হলো সিকোয়েন্স অফ অ্যাকশন, সিরিজ অফ অ্যাকশন জন্য আমি স্টার দিয়েছি। আর এজেন্ট প্রোগ্রাম হলো implementation of that agent function is called agent program. So an implementation of an agent function for an artificial agent is called agent program. তাহলে এই সেম জিনিসটা দেখো, আমরা আগের ফিগারের সাথে এই ফিগারের বেসিক্যালি কোনো পার্থক্য নাই, শুধু অ্যাক্টুয়েটরস এর হাত পা দেখানো আছে এই, আর সেন্সর হিসেবে দেখো একটা চোখ আঁকানো আছে। এছাড়া আগের ফিগারের সাথে এই ফিগারের কোনো পার্থক্য নেই, সেম জিনিস, সেম। আচ্ছা, আরেকটা বিষয়, এজেন্ট প্রোগ্রাম যে রান হবে তার জন্য একটা ফিজিক্যাল আর্কিটেকচার প্রয়োজন। এটা সেটি যদি একটা সফটওয়্যার সিস্টেম হয় তারও যেমন একটা আর্কিটেকচার থাকে, যদি কোনো রোবোটিক সিস্টেম হয় তারও একটা আর্কিটেকচার থাকে। তাহলে এজেন্ট বেসিক্যালি আমরা বলতে পারি আর্কিটেকচার প্লাস প্রোগ্রাম। এজেন্ট হলো আর্কিটেকচার প্লাস প্রোগ্রাম। এখানে একটা এক্সাম্পল দিয়েছে এজেন্টের এনভায়রনমেন্টের, একটা ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পলস। ভ্যাকুয়াম ক্লিনার, ভ্যাকুয়াম ক্লিনারের কাজ কি? অটোমেটিক যে ইন্টেলিজেন্ট ভ্যাকুয়াম ক্লিনার আছে বাজারে এটা অ্যাভেলেবল পাওয়া যায়, সেটি হলো যে কোন একটা মানে একটু অন করে কোন একটা রুমের এক কোণায় রেখে দেওয়া হয় এবং সে কন্টিনিউয়াস মনিটর করে, কোথাও কোনো ময়লা দেখলে সে ছুটে যাবে, যে ময়লা ডার্ট সাকিং করে ময়লা পরিষ্কার করে আবার জায়গায় ফিরে আসবে। এটা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভ্যাকুয়াম ক্লিনারের কাজ। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলটা দিয়েছে। তো তাহলে একটা ভ্যাকুয়াম মানে ক্লিনার যদি এজেন্ট হয় তাহলে তার অ্যাকশন গুলো কি কি হতে পারে? তার অ্যাকশন সিম্পলি হতে পারে মুভমেন্টই হতে অ্যাকশন, আর তো কোনো অ্যাকশন নাই। আছে কি? কখনো ডানে যাবে, কখনো বামে যাবে, এই তো অ্যাকশন। আবার কখনো সাক করবে, আবার কখনো কিছু করবে না। এই জন্য অ্যাকশন গুলো এখানে বলা আছে, হয় সে বামে যেতে হতে পারে মুভ লেফট, অথবা মুভ রাইট, অথবা সাক আপ দ্য ডার্ট, অথবা ডু নাথিং। এগুলোই তোর অ্যাকশনস। ঠিক আছে, তাহলে একটা ভ্যাকুয়াম ক্লিনারের এগুলো অ্যাকশন। আমরা যদি অন্য কোনো আরো কমপ্লিকেটেড এজেন্ট ধরি তাহলে এর অ্যাকশন অনেক হতে পারে। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে ভ্যাকুয়াম ক্লিনারের অ্যাকশন এবং এখানে এক্সাম্পলটা দেখানো হয়েছে যে এ এবং বি দুটো লোকেশনে ময়লা আছে। যদি বলা হয় যে এ লোকেশন ক্লিন করে বি লোকেশনে ক্লিন করবে, ঠিক আছে, তাহলে সিরিজ অফ অ্যাকশন কি হতে পারে? এমন হতে পারে। বা পারসেপ্ট সিকোয়েন্স গুলো কেমন হতে পারে? যে প্রথমে যদি সে এটা থাকে তাহলে সে এতে ক্লিন করবে, ক্লিন করে সে রাইটে যাবে,
তাহলে পার্সেপ সিকোয়েন্স এবং অ্যাকশন একইভাবে যদি এতে যাওয়ার পরে যদি দেখে সেটা ডার্টি, মানে প্রথমে কমান্ড দেবো যে ক্লিন করতে হবে, তাহলে সে রাইটে যাবে, রাইটে যে ডার্টি পেলো, ডার্টি পেয়ে সে সাক করবে, অ্যাকশন হবে সাক। একইভাবে বি এর জন্য মানে এরকম মানে ম্যাপিং, এটাকে আমি বলতেছি হলো টোটালটা হলো একটা ম্যাপ টেবিল, যে ম্যাপ টেবিলে পার্সেপ সিকোয়েন্স থাকে এবং তার এগেইনস্টে কি অ্যাকশন হবে সেটা আগে থেকে বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা সিম্পল এক্সাম্পলস। আচ্ছা, এটা আবার সেই এজেন্টের আবার আমরা বিভিন্ন রকম মেজারমেন্ট করবো, সেটা আমরা পরবর্তীতে যাব, যে একটা এজেন্ট ভালো না খারাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ, বা একটা এজেন্ট কতটুকু ইন্টেলিজেন্ট, কতখানি স্টুপিড, বোকা কিনা, এটা আমরা মেজার করতে পারি। একটা এজেন্ট যদি বোকা হয় সেটা আমরা আসলে এক্সপেক্ট করি না, আমরা এক্সপেক্ট করি এজেন্ট শুড বি ভেরি ইন্টেলিজেন্ট অর স্মার্ট। তাহলে এজেন্টের বিহেভিয়ার বোঝার আগে এজেন্টকে আমরা একটা জিনিস ডিফাইন করতে হবে, সেটা হলো যে এজেন্ট সবসময় আমরা মনে করতে হবে এজেন্ট সবসময় সঠিক কাজ করবে, রাইট থিং। এজেন্ট কখনো ভুল কাজ করবে না, এজেন্ট অলওয়েজ ডু দা রাইট থিং। ঠিক আছে, এখন কোশ্চেন হলো যে রাইট থিং বলতে আমরা কি বুঝি? আমরা এর আগের ক্লাসে সম্ভবত বলেছিলাম রাইট থিং বলতে আমরা এটা বুঝি যে একটা সিস্টেম বা একটা এজেন্ট যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য যা যা করা দরকার সেগুলাই হলো সেই এজেন্টের জন্য রাইট থিং। ঠিক আছে, এটা একটা ফিলোসফিক্যাল একটা কনসেপ্ট এখানে কাজ করে। একটা এজেন্টকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে, ধরো একটা এজেন্টকে বানানো হয়েছে ধরো কাউকে মারার জন্য, তাহলে এমনি সাধারণভাবে মনে হতে পারে যে কাউকে মারা আসলে এটা তো ভালো কাজ না, কিন্তু একটা এজেন্ট যে উদ্দেশ্যে বানানো হয়েছে, ধরো পিস্তল বানানো হয়েছে, একটা সিস্টেম, পিস্তলের কাজ হলো গুলি করে মারা, পিস্তল কি খারাপ জিনিস? ন, কারণ পিস্তলের কাজই হলো কাউকে গুলি করে মারা, তাহলে ওইটাই তার জন্য সঠিক কাজ। পিস্তল দিয়ে তো কেউ পড়াশোনা করবে না, পিস্তল দিয়ে তো কেউ নিশ্চয়ই তোমার খাতা কলমে লিখবে না, ওটা কি লেখার কাজ? ন, অর্থাৎ যার যেটা কাজ সেই কাজটা করাই হলো তার জন্য সঠিক কাজ। তো এজেন্ট যে উদ্দেশ্যে বানানো হয়েছে এবং সেই উদ্দেশ্য সফল করার জন্য তার যা যা করা লাগে সেটাই তার জন্য রাইট থিং। ঠিক আছে, আমরা পারফরমেন্স মেজার করবো একটু পরে, আমরা দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, গুড বিহেভিয়ার এবং রেশনালিটি। আমরা সবসময় মনে রাখবো যে একটা এজেন্ট কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট অবশ্যই রেশনাল হবে, সে কখনোই মানুষের মানে মানুষ হবে না, ইমোশনাল হবে না, সে সবসময় রেশনাল হবে। আমরা লাস্ট ক্লাসে এগুলো ডিসকাস করেছি। তো রেশনাল মানে এই না যে সে সবকিছু জানে, অমনিসাইন্ট নো। রেশনাল মানে এই না যে সে সবকিছু দূরদৃষ্টি সম্পন্ন, আলোক দৃষ্টি সম্পন্ন, সে মানুষের মুখ দেখে বলে দেয় যে তুমি 10 বছর পরে অমুক কিছু হয়ে যাবে, এমন না। রেশনাল ডাজন্ট মিন দ্যাট। রেশনাল এমন না যে এটা সবসময় সাকসেসফুল, সফল, এমন না। সুতরাং রেশনাল কি? রেশনাল হলো এক্সপ্লোরেশন, লার্নিং অ্যান্ড অটোনমি, অর্থাৎ সে ধীরে ধীরে এক্সপ্লোর করবে এবং ধীরে ধীরে সে শিখবে, জানবে, এবং তার ভিতরে শেখার পরে, জ্ঞান অর্জনের পরে তার ভিতরে একটা অটোনমাস ক্যাপাবিলিটি তৈরি হবে। এটা হলো রেশনাল। ঠিক আছে, ক্লিয়ার? সুতরাং রেশনাল ডেফিনেশন, রেশনালকে আমরা ডিফাইন করতে গেলে আমরা বলবো যে রেশনাল শুড বি এক্সপ্লোরেশন, লার্নিং অ্যান্ড অটোনমি। এটি হলো তার জিনিস, অর্থাৎ সে ধীরে ধীরে এক্সপ্লোর করবে, সে শিখবে, শেখার পরে সে জানবে, জানার পরে সে তার ভিতরে অটোনমাস। যেমন ধরে গুগল, তোমার একটা যেটা বললাম, নতুন একটা তুমি গুগল অ্যাকাউন্ট খুলেছো এবং তারপরে তুমি তুমি সার্চ করো, ইউটিউব দেখো, এটা সেটা করো, গুগলের যা যা কাজ করো, ধীরে ধীরে 5-10 মাস পরে, 1 বছর পরে ওই গুগল তোমার সম্পর্কে সবকিছু জেনে যাবে, তোমার প্যাটার্ন, তোমার কি পছন্দ। ধরো তোমার বন্ধুর সাথে প্রথম পরিচয় হলো একটা লোকের সাথে এবং সেটা বন্ধুত্ব হচ্ছে, 1-2-5 বছর পরে সে বন্ধু তোমার সম্পর্কে সব জানবে। অর্থাৎ ধরো তোমার বন্ধু এজেন্ট তোমার সম্পর্কে কিছু জানতো না, কিন্তু ধীরে ধীরে এক্সপ্লোর করে করে তোমার সম্পর্কে সবকিছু জেনেছে, তোমার সম্পর্কে লার্ন করেছে, এবং তোমাকে কিভাবে কন্ট্রোল করতে হয় তার ভিতরে সে অটোনমাসটা চলে আসছে। তো এটা হলো রেশনাল, যুক্তিতে কাজ করে।
তাহলে তাহলে রেশনাল এজেন্টের ডেফিনিশন কিভাবে দিতে পারি? An agent should strive or attempt to do the right thing. এজেন্ট সবসময় চেষ্টা করবে সঠিক কাজ করার জন্য, বেসড অন হোয়াট ইট ক্যান পারসিভ, মানে কিসের উপর ভিত্তি করে সে যা পারসিভ করে এবং সে যে কাজ করতে পারে তার উপরে ভিত্তি করে সে সবসময় সঠিক কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে। আর পারফরমেন্স মেজার কিভাবে করতে পারি? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হলো তার সাকসেস এর উপরে। যেমন এখানে ভ্যাকুয়াম ক্লিনারের পারফরমেন্স যদি আমি মেজার করি তাহলে এটা হতে পারে সে কত দ্রুত ক্লিন করতে পারে, কত সময় নিয়ে ক্লিন করতে পারে, কতখানি ক্লিন করতে পারে, কতখানি সে ইলেকট্রিসিটি কনজিউম করে, কতখানি সে নয়েজ তৈরি করে, এই বিভিন্ন মেজারমেন্ট করে আমরা বলতে পারি যে এর ইন্টেলিজেন্ট এজেন্টটা এরকম। তাহলে রেশনাল এজেন্টের এখানে ডেফিনিশন আছে। আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই থাকি, নাকি নাকি আরো যাব? স্যার এই জায়গায় থাকি স্যার। হ্যাঁ, মাথায় থাকবে না আর বেশি গেলে? জি স্যার এই জায়গায় থাকি। এই বন্ধু থাক। ওকে, তাহলে রেকর্ডিং অফ করো এবং এটা স্লাইড নাম্বার মনে রাখো। আমরা এখান থেকে আবার শুরু করব। ঠিক আছে? এনি কোশ্চেনস এ পর্যন্ত? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। প্রশ্ন নাই কেন? থাকা উচিত ছিল। একদমই স্যার, আমরা নতুন শিখতেছি তো স্যার, তাই স্যার এখনো কোশ্চেন জেনারেট করে সারা পাইনি। তার মানে ভবিষ্যতে প্রশ্ন করবো, তাই তো? আস্তে আস্তে স্যার যখন স্যার আরো বেশি স্যার তথ্য পাবো স্যার, বুঝবো ভালো, তখন স্যার আস্তে আস্তে কোশ্চেন আরো বাড়বে স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করে কলম। ওকে, তোমাদের আমি রোল কল করবো ম্যানুয়ালি। আজকে তারিখ কত? 26 তারিখ। 24/6। প্রথম ক্লাস কবে হয়েছিল বলো তো? একটু স্যার 10 তারিখ। 10 তারিখে? জি স্যার। জি স্যার। তারপরে ক্লাস 17 তারিখ। 17 তারিখ। ওকে, আজকে 24। ঠিক আছে। ওকে, এস এম মাহি আক্তার। প্রেজেন্ট প্লিজ। এই তোমার নাম দেখে আমি কনফিউজ হয়েছি, তুমি মেল না ফিমেল? বাট ইউর স্যার এখানে ওই এটা ওই একটা মিস্টেক ছিল তো, এখন আপডেট চলতেছে, জন্ম নিবন্ধনটা ফিক্স করছি, এখন এসএসসি বোর্ডেরটা কাজ চলতেছে আর কি। এগুলো হইলে পরে আমি ভার্সিটিটা আপডেট করে ফেলবো। তোমার নাম কি এটাই? না স্যার, ওখানে আক্তারটা হবে না স্যার। আক্তার হবে না, শুধু এস এম মাহি হবে? জি স্যার। স্যার আমি এখন এগুলা ওই জন্ম নিবন্ধনটা ঠিক করছি, এখন এসএসসি সার্টিফিকেটটা ওই বোর্ডে গেছিলাম, এটা প্রসেস চলতেছে স্যার। ওগুলা হইলে তারপর আমি ভার্সিটি কন্টাক্ট করব আর কি। আচ্ছা, নাজমুস ইসলাম। সাবিনা ইয়াসমিন। ইয়েস স্যার, আসি স্যার। ইয়েস স্যার, আসছি স্যার। এতক্ষণ পরে কেন মিস্টার নাজমুস? ওকে, হাবিবুর রহমান। ইয়েস স্যার। জাকারিয়া রাব্বি। প্রেজেন্ট স্যার। আশিকুল ইসলাম। ইয়েস স্যার। রিঙ্কি খানম। ইয়েস স্যার। আখতারুজ্জামান শুভ। ইয়েস স্যার। রাকিবুল ইসলাম। তন্দ্রা রক্ষিত।
কে? রাকিবুল ইসলাম স্যার ছিল, এখন নাই। তন্দ্রা রক্ষিত, শফিউল্লাহ, প্রেজেন্ট স্যার। রাতুল হাসান, আফনা পিয়া, ইয়েস স্যার। শম্পা খাতুন, আসিফ মাহমুদ, স্যার আসিফ ছিল স্যার, ওর একটু অসুস্থ হয়ে পড়ছে তো স্যার, এই জন্য স্যার বের হয়ে গেছে স্যার। দস্তগীর হাসান, ইয়েস স্যার। আবু সুফিয়ান, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, সাজিদুর রহমান, ফাতেমা জান্নাত, ইয়েস স্যার। সোনিয়া আক্তার শাম্বি, কাউসার আহমেদ, ইয়েস স্যার। আবাবিল ইসলাম উদয়, ইয়েস স্যার। পল্লব বসাক, প্রেজেন্ট স্যার। কাজী আলামিন, সাইফুল রেজা চৌধুরী, রবিউল হাসান সোহাগ, রাসেল মিয়া, লাবণী আক্তার, জি স্যার। স্যার আসছে শিহাবুদ্দিন, না আসে দেখতেছি। শিহাবুদ্দিন, ইয়েস স্যার। তামান্না তোরাফ, প্রেজেন্ট স্যার। ওকে, ইমরান হুসাইন, ইয়েস স্যার। আব্দুল্লাহ আহমেদ খান, ইয়েস স্যার। খন্দকার ফজলে রাব্বি। ইয়েস স্যার। কেউ কি বাকি আছো যাবার নাম ডাকিনি এরকম? একটা সিটি নেবেন, সেটা বলেন স্যার। হুম 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 ওকে স্যার। আচ্ছা, তাহলে ক্লাসের কন্টেন্ট যে সামারি করছো সে আজকে সামারি আপলোড করবা, এবং যে রেকর্ড করেছো ক্লাস রেকর্ড সেও আজকে রেকর্ডটা আপলোড করবা গুগল ক্লাসরুমে। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। সবাই সুস্থ আসসালামু থাকো। আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওকে।